নমস্কার, ইনস্ক্রিপ্ট এডিটর চয়েসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অর্ক। এই মুহূর্তে আমাদের দেশের রাজনীতির চুম্বক নতুন ওয়াকফ আইন। এই আইন প্রণয়নকে ঘিরে আমাদের রাজ্যে তুলকালাম পরিস্থিতি আমরা দেখলাম, আমরা সাক্ষী থাকলাম বেনজির হিংসার। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বার্তা দিয়েছিলেন, এই আইন আমাদের রাজ্যে আপাতত প্রণয়ন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তারপরেও কেন হিংসা আটকানো গেল না? কেন থামানো গেল না উন্মত্ত জনতাকে? কেন বহু মানুষকে সর্বশান্ত হতে হলো? কেন ঘর ছাড়তে হলো? কাদের অতি তৎপরতায় এই আইন প্রণয়নের চেষ্টা? কাদের অতি তৎপরতায় এই হিংসা? আমরা খতিয়ে দেখতে চাইছি ওয়াকফ আইন প্রণয়নের যে রাজনীতি, তার নেপথ্যে আসলে কারা রয়েছেন। এই আলোচনার একদম শুরুতেই বলে রাখা প্রয়োজন সুপ্রিম কোর্টের সাম্প্রতিকতম পর্যবেক্ষণ। সুপ্রিম কোর্ট খুব স্পষ্টভাবে বলছে যে ঘোষিত ওয়াকফ বোর্ডে এই মুহূর্তে পরের শুনানির আগে পর্যন্ত কোনো বদল আনা যাবে না, কোনো ওয়াকফ পর্ষদে কোনো নতুন নিয়োগ করা যাবে না। পাশাপাশি সুপ্রিম কোর্ট এও বলছে যে সম্পত্তিকে সুপ্রিম কোর্ট ইতোমধ্যে ওয়াকফ সম্পত্তি বলে ঘোষণা করে দিয়েছে, সেই সম্পত্তিতে কোনো বদল আনা যাবে না, অর্থাৎ তা ওয়াকফ নয় এমন ঘোষণা করা যাবে না। যদি স্বতঃপ্রণোদিত হয়ে কোনো সরকারি প্রতিনিধি কোনো জমি ওয়াকফ কিনা তা যাচাই করতে চান, তাহলে তিনি যাচাই করতে পারেন, কিন্তু কোনো বিধান দেওয়ার জায়গায় সুপ্রিম কোর্ট আপাতত পরবর্তী শুনানি পর্যন্ত তাকে রাখছে না। নতুন ওয়াকফ আইনে বলা হয়েছিল ওয়াকফ পর্ষদে অমুসলিম অর্থাৎ হিন্দু বা অন্য ধর্মাবলম্বীকে কোনো সরকারি প্রতিনিধিকেও রাখা যেতে পারে। এই মুহূর্তে এই ব্যবস্থাটিও অন্তত পরবর্তী শুনানি পর্যন্ত লাগু হচ্ছে না। অর্থাৎ সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ থেকে এইটুকু পরিষ্কার, সুপ্রিম কোর্ট দেশে অশান্তির আঁচ পেয়ে মুসলিম সমাজ ক্ষুব্ধ এটা বুঝে সার্বিক অশান্তি এড়াতে চাইছে, উত্তেজনা প্রশমিত হওয়ার জন্য অপেক্ষা করছে। আর এখান থেকেই আমাদের প্রশ্ন যে ওয়াকফ আইন হঠাৎ করে 2014 থেকে ক্ষমতায় আছে নরেন্দ্র মোদী সরকার, সেই সরকার হঠাৎ 2025-এ এসে এই আইন রাতারাতি ইমপ্লিমেন্ট করার তৎপরতা কেন দেখালো? এই আইন কি এখনই রূপায়ণ বা বাস্তবায়িত না হলে চলছিল না? এই আইনের নেপথ্যে সত্য মিথ্যেগুলি কি কি? এই আইনের প্রাসঙ্গিকতা কতটুকু? এই আইনকে বাস্তবায়নের পেছনে রাজনৈতিক উদ্দেশ্যগুলি কি কি? চলুন দেখা যাক। মনে রাখতে হবে, 1 বছরও হয়নি আপ কি বার 400 পার এই ধোয়া তুলে 240টি আসন জিতে ক্ষমতায় এসেছিল বিজেপি। আর এই 240টি আসন জয়ের পেছনে বিজেপির মূল চালিকা শক্তি ছিল হিন্দুত্ব। সারা দেশে বিজেপি মেরুকরণের, তীব্র সাম্প্রদায়িক মেরুকরণের এবং হিন্দুত্বের হাওয়া বইয়ে দিয়ে ক্ষমতা টানতে চেষ্টা করছিলেন। আপনাদের মনে আছে, নরেন্দ্র মোদী খোদ আমাদের প্রধানমন্ত্রী সেই সময় ভোট ক্যাম্পেনে, ভোট প্রচারে গিয়ে তীব্র মেরুকরণকে হাতিয়ার করেছিলেন, তীব্র আমরা ওরা করছিলেন। তিনি বহিরাগত তত্ত্ব বারবার তুলে আনছিলেন। এমনকি কথাও তার মুখে শোনা যায় যে যদি ওরা ক্ষমতায় চলে আসে তাহলে আবার রাম মন্দির গুড়িয়ে দেওয়া হবে, রামলালাকে তার জায়গা থেকে টেনে আনা হবে। সেই অযোধ্যায় কিন্তু বিজেপিকে হারতে হয়েছিল। এবং গোটা দেশে হিন্দুত্বই যে একমেব অদ্বিতীয়ম চালিকা শক্তি নয়, গোটা ভারতের জনমানুষের একমাত্র প্রতিধ্বনি যে হিন্দুত্ব নয়, তা বুঝিয়ে দিয়েছিল এই ভোট। হিউম্যান রাইটস ওয়াচ তাদের একটি পর্যবেক্ষণে দেখান, 175টি বক্তব্যের মধ্যে 111 বার নরেন্দ্র মোদী তীব্রতম সাম্প্রদায়িক প্রচার করেছিলেন। বিজেপিতে নরেন্দ্র মোদীর প্রভাব, জনপ্রিয়তা তুলনারহিত। তিনি বিজেপির একামেব অদ্বিতীয়ম নেতা। তার এই প্রচারে, তার দলের তৈরি করা এই ন্যারেটিভেও কিন্তু মাত্র 240টি আসন জয় সম্ভব হয়েছিল। অর্থাৎ ভোট শেষ হলেও বিজেপির টাস্ক ফুরোয়নি। এই মুহূর্তে তাই
বিজেপির প্রধান লক্ষ্য রাজ্যে রাজ্যে ক্ষমতা পুনরুদ্ধার, শক্তি বৃদ্ধি করা এবং আসন্ন নির্বাচনগুলিতে ফল ভালো করা। অন্তত পশ্চিমবঙ্গে বা বিহারে নির্বাচনে ভালো ফল করতে সাম্প্রদায়িকতা বিজেপির তুরুপের তাস, আমরা ওরা বিজেপির প্রধান রাজনৈতিক কৌশল। বিজেপি আমরা ওরার হাওয়া, হিন্দুত্বর হাওয়া জিইয়ে রাখতে চায়। আর সেই কারণেই যখন ওয়াকফ সম্পত্তির মতো বিষয় নিয়ে রাজ্যে হিংসা দেখা যাচ্ছে, নৈরাজ্য দেখা যাচ্ছে, হিন্দু খতরে মে হ্যাঁ এই ন্যারেটিভ বিজেপি প্রবল পরাক্রমে প্রচার করতে সক্ষম হচ্ছে। বিজেপি এমন একটা ন্যারেটিভ তৈরি করেছে, এমন একটা ধারণা তৈরি করেছে যে হিন্দুদের সম্পত্তিও যে কোনো মুহূর্তে বেদখল হয়ে যেতে পারে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় বা সূত্র অনুযায়ী কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একাংশ যখন মনে করছে মুর্শিদাবাদে এই হামলার পেছনে বাংলাদেশিদের কিছু বাংলাদেশি বহিরাগতর সদর্থক ভূমিকা ছিল, তারাই প্ল্যান মাফিক এই হামলার নকশা করেছে, তাহলেও কিন্তু এই মতামত আসলে বিজেপির পক্ষেই যায়। কেননা গত 1 বছর ধরে চলা বাংলাদেশে যে অশান্তি, তাতে হিন্দুরা বাংলাদেশে অত্যন্ত বিপন্ন হয়ে আছে এমন একটা মতামত এপার বাংলার জনমানসে, হিন্দু জনমানসে বিজেপি প্রতিষ্ঠিত করতে পেরেছে। তাই বাংলাদেশি বহিরাগত এসে এদেশে অশান্তি লাগাচ্ছে এমন একটা ন্যারেটিভ প্রতিষ্ঠিত হলেও আসলে কিন্তু লাভের গুড় বিজেপিই খাবে। খুব স্পষ্টভাবে বললে আমাদের রাজ্যে যত ভোট ভাগ হবে, যত মেরুকরণ হবে, যত আমরা ওরা হবে, যত সাম্প্রদায়িকতার সুর চড়বে, ততই বিজেপির লাভ। বিজেপির পক্ষে ভোট সুসংগঠিত হবে। কাজে বিজেপি চায় বাংলাদেশ প্রসঙ্গ জিয়ে রাখা হোক, বিজেপি চায় ওয়াকফের মতো অশান্তি, ওয়াকফের মতো বিষয় প্রেক্ষাপট বাংলার রাজনীতিতে ক্রমাগত প্রাসঙ্গিক হয়ে উঠুক। এই পরিস্থিতিতে আমাদের একটু আলোচনা করা জরুরি বিজেপি ওয়াকফ সংক্রান্ত, বিজেপি বা বিজেপি ঘনিষ্ঠরা সোশ্যাল মিডিয়ায় ওয়াকফ সংক্রান্ত যে প্রচার চালাচ্ছেন সেই প্রচারের সত্যাসত্যগুলো কী কী। এই যে বিজেপি বলছে কেউ চাইলে এই ওয়াকফ সম্পত্তির অধীনে ইডেন গার্ডেনটাকেও ঢুকিয়ে দিতে পারে, যে কোনো জমি জবরদখল হয়ে যেতে পারে ওয়াকফ বোর্ড চাইলে, এই দাবির কি আদৌ সত্য? খুব স্পষ্টভাবে আপনাদের জানিয়ে দেওয়া দরকার এখান থেকে যে এই ঘোষণা সর্বৈব মিথ্যে। 1954 সাল থেকে ওয়াকফ বোর্ড, ওয়াকফ সম্পত্তি একেবারে কঠোরভাবে সরকার নিয়ন্ত্রিত সম্পত্তি। পুরনো ওয়াকফ আইনের 97 নম্বর সংশোধনী অনুযায়ী সরকার চাইলে যে কোনো মুহূর্তে কোনো ওয়াকফ কাউন্সিলের সিদ্ধান্ত খারিজ করতে পারে, এমনকি সরকার চাইলে গোটা কাউন্সিলটাই ভেঙে দিতে পারে। এমনকি এই যে কোনো ওয়াকফ সম্পত্তি, যখন কোনো একটা সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি বলে ঘোষণা করা হয়, তা যে মৌলিকভাবে যখন তখন স্বেচ্ছায় করে ফেলা যায় না, তার শর্তাশর্তও রয়েছে পুরনো ওয়াকফ আইনে। পুরনো ওয়াকফ আইন অনুযায়ী এই আইনের 36 নম্বর ধারায় যে কোনো সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি হিসেবে রেজিস্টার করতে হয়। কোনো একটা সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তিতে রেজিস্টার করার জন্যে সবার প্রথমে সার্ভে অফিসার, সরকারি সার্ভে অফিসার সেই সম্পত্তিটাকে যাচাই করেন। সেই সম্পত্তির যে নথিগুলি রয়েছে, যে দলিল রয়েছে, সেই দলিল সমস্ত কিছু চেক করেন। তারপর তা সার্ভে অফিসার বা সার্ভে কমিশনার সরকারের ঘরে পাঠান। অর্থাৎ সরকার মারফত বৈধতা পেলে তবেই কোনো সম্পত্তি ওয়াকফ সম্পত্তি হিসেবে ঘোষিত হয়। এই নতুন আইনে একটা মোক্ষম প্রশ্ন উঠেছে এই ওয়াকফ বোর্ডে কেন কোনো অমুসলিম প্রতিনিধি থাকতে পারবে না? কেন মুসলিম বাদ দিয়ে হিন্দু, জৈন, বৌদ্ধ, অন্য যে কোনো সম্প্রদায়ভুক্ত ভিন্ন ধর্মাবলম্বী প্রতিনিধি থাকতে পারবে না? অনেকেই বলছেন এ প্রশ্ন তো সঙ্গত প্রশ্ন। আমাদের দেশের সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী হিন্দু বাদ দিয়ে অন্যান্য বেশ কিছু সম্প্রদায়, যেমন শিখ বা বৌদ্ধরা,
তারাও আসলে সংবিধানের এই ধারা অনুযায়ী হিন্দু সম্প্রদায়ভুক্ত। প্রশ্ন হলো, তারা কি পুরীর মন্দির বা লিঙ্গরাজ মন্দির বা পদ্মনাভ স্বামী মন্দিরে ঢুকতে পারেন? তাহলে শুধুমাত্র ওয়াকফ সম্পত্তিতেই একজন অন্য ধর্মাবলম্বীকে নিযুক্ত করার চাপটা কেন তৈরি করা হচ্ছে? এটা কি রাজনৈতিক উদ্দেশ্য নয়? এই আইনে বলা হচ্ছে এই ওয়াকফ পরিসরে, ওয়াকফ পর্ষদে ওবিসি সম্প্রদায়ভুক্তকেও জায়গা দিতে হবে। ভারতবর্ষের এমনকি পশ্চিমবঙ্গের বহু মন্দিরে এখনো ওবিসি সম্প্রদায়ভুক্তরা জায়গা পান না। তাহলে হিন্দু পরিসরেই যদি ওবিসিদের জায়গা পাওয়া সুনিশ্চিত করা না যায় হিন্দু মন্দিরেই, তাহলে মুসলিমদের পরিসরে ওয়াকফ সম্পত্তিতে হঠাৎ করে ওবিসিদের জায়গা দেওয়ার বাধ্যবাধকতা তৈরি করার পেছনে রাজনীতিটা কি? আমাদের কিন্তু এই প্রশ্নগুলি এই মুহূর্তে খতিয়ে দেখতে হবে। ওয়াকফকে ঘিরে দুর্নীতি হয় না এমন দাবি কিন্তু পাগলের প্রলাপ। ওয়াকফ সম্পত্তিকে ঘিরে গোটা দেশে দুর্নীতির মৌচাক রয়েছে, একথা স্বীকার করে নিতে হবে। খোদ পশ্চিমবঙ্গে আইবি যে রিপোর্টটি কেন্দ্রীয় সরকারকে, অমিত শাহের মন্ত্রককে পাঠিয়েছে, সেখানে তামাম তৃণমূল নেতার নাম উঠে এসছে যারা ওয়াকফ দুর্নীতিতে যুক্ত, অর্থাৎ ওয়াকফ সম্পত্তি জবরদখলের অভিযোগে অভিযুক্ত বলে মনে করা হয়েছে, ওই রিপোর্টে অভিযোগ করা হয়েছে। সেই রিপোর্টের নাম রয়েছে ফিরহাদ হাকিমের। ফিরহাদ হাকিম তার বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন। কিন্তু শুধু তো ফিরহাদ হাকিম নয়, তৃণমূল সাংসদ নাদিমুল হক, তার বিরুদ্ধেও এই অভিযোগ উঠেছে। শাম্মী বেগম জান, তৃণমূলের কাউন্সিলর, তার বিরুদ্ধেও এই অভিযোগ উঠেছে। যখনই অভিযোগ উঠেছে তখনই শাম্মী বলুন বা নাদিমুল বলুন বা ফিরহাদ হাকিম, তারা সকলেই এই অভিযোগ অস্বীকার করেছেন। খুব পরিষ্কার কথা, আর্থিক তছরূপ, আর্থিক দুর্নীতির যে অভিযোগ, এই অভিযোগকে কেন্দ্র করে সিবিআই, ইডি স্বনিয়ন্ত্রিত তদন্ত যখন খুশি চালাতে পারে। 2015 সালে রাজ্যের তরফে সিবিআইকে একটি চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল যে ওয়াকফ দুর্নীতির যে অভিযোগগুলি, বাম আমল থেকে ওয়াকফ বোর্ডে যে সম্পত্তি হাতিয়ে নেওয়ার যে অভিযোগগুলি উঠেছে, সেই অভিযোগগুলি সিবিআই খতিয়ে দেখুক, সিবিআই তদন্তের ভার নিক। রাজ্যের তরফ থেকে সে সময় বেশ কিছু চিঠি চাপাটিও জমা দেওয়া হয়েছিল সিবিআই এর কাছে। কেন সিবিআই সেই তদন্তের দায়ভার গ্রহণ করলো না, সেই প্রশ্ন আজকে আমাদের করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওয়াকফ সম্পত্তির যে ম্যানেজাররা, তারা বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে ওয়াকফ সম্পত্তি হস্তান্তর, ওয়াকফ সম্পত্তি দুর্নীতি, ওয়াকফ সম্পত্তির লেনদেনে জড়িয়ে থাকেন। একদম কোটি কোটি টাকার দুর্নীতি। কিন্তু এই দুর্নীতি দমনে সরাসরি ইডি কেন সক্রিয় হবে না, সিবিআই কেন সক্রিয় হবে না, তারা কেন দুর্নীতি ধরে ধরে চার্জশিট পেশ করবে না, এই প্রশ্নটি এই সময় উঠে আসে। তাছাড়া এই নতুন ওয়াকফ আইনে সরকারি আধিকারিককে যে ক্ষমতা দেওয়া হয়েছে, সেই সরকারি আধিকারিকই বিচার করতে পারবে একটি নির্দিষ্ট জমিকে ওয়াকফ জমিতে স্থানান্তর করার সময় কোনো দুর্নীতি হয়েছে কিনা, বা কোনো ওয়াকফ সম্পত্তি জবরদখল হয়েছে কিনা, কেউ ঘিরে বসে আছে কিনা, এই সমস্ত বিষয়ে নিষ্পত্তি করতে পারবেন একজন সরকারি আধিকারিক। এই আইনে অন্তত এমনটাই বলা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, শিক্ষা দুর্নীতি দেখার পর আমাদের রাজ্যে আরজিকর কাণ্ডের সময় জাল ওষুধ, অঙ্গ প্রত্যঙ্গ পাচারের মতো যেসব অভিযোগ উঠে এসেছিল, সেই তামাম অভিযোগগুলি শোনার পর, দেখার পর আপনাদের কি মনে হয় একজন সরকারি আধিকারিক ততটা বিশ্বাসযোগ্য? কাজেই ওয়াকফ আইন আসলে এই মুহূর্তে বিজেপির রাজনৈতিক তাস। আর এই রাজনৈতিক তাসকে বিজেপির দরকার 2026 বিধানসভা নির্বাচনে ভালো ফল করার জন্য। মনে রাখতে হবে, গত 4-4.5 বছরে বিজেপির বহু বিধায়ক বিজেপি ছেড়ে গিয়েছে। এই মুহূর্তে পুরনো জমি ফেরত পেতে মেরুকরণ, হিন্দুত্ব, হিন্দু ক্ষেত্রে মে হ্যাঁ, এই ট্যাগলাইন ছাড়া বিজেপির কোনো গতান্তর নেই। আর সেই কারণে মুসলিম সমাজ যত বেশি
হিংসাশ্রয়ী হয়ে উঠবে, যত বেশি ভ্যান্ডালিজম, যত বেশি হিংসার আশ্রয় নেবে, আসলে কিন্তু আমাদের রাজ্যটা ততই আমরা ওরায় ভাগ হয়ে যাবে। আমাদের রাজ্যের যে সম্প্রীতির চিত্র, আমাদের রাজ্যের যে ঠাস বুনট হিন্দু মুসলিম একসঙ্গে থাকার যে ঐতিহ্য, আসলে সেই ঐতিহ্যটায় ফাটল ধরবে। আপনি কি তেমনটাই চান? আপনি কি ওয়াকফ সম্পত্তিকে ঘিরে চলমান অশান্তিতে ইন্ধন দিতে চান? আপনি কি ফেক নিউজে গা লাগিয়ে, আপনি কি ফেক নিউজে প্রভাবিত হয়ে গা ভাসিয়ে দিতে চান যেমনটা হচ্ছে তেমনটাতেই? আপনি কি আসলে আমরা ওরায় যে কোনো একটা পক্ষ হয়ে উঠতে চান, নাকি না হিংসার আবহে শান্তির বার্তা দিতে চান, নাকি না ফেক নিউজ ছড়ানো থেকে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির খবর ছড়ানো থেকে দূরে থাকতে চান? সেই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আমরা আপনাদের সামনে চেষ্টা করলাম সত্যটা তুলে ধরতে। দেখা হবে পরবর্তী এডিটার্স চয়েসে। থ্যাংক ইউ।